হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের 4 নম্বর সেট আছে, এটা আইহো হাই স্কুল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে তো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে 40 টাকার 5% সমান কত টাকা। চল্লিশ ইন্টু 5/100 টাকা। 10 দিয়ে কাটলে 10, 10কে 100, এটা 4 10কে 40, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5 1কে 5, তাহলে এটা হলো 2 টাকা। দুইয়ে আছে এ থেকে বিতে যাওয়ার সময় 20% কমাতে হলে কোনো গাড়ির গতিবেগ শতকরা কত বাড়াতে হবে। তো আমরা জানি যে বেগ বা গতিবেগ সমান দূরত্ব বাই সময়, বা ভি সমান s/t, এটা আমরা জানি। তাহলে প্রথম বেগ যদি v1 হয় আর যদি সময় t1 হয়, তাহলে একই দূরত্বের ক্ষেত্রে v1, এখানে t1 দিলাম। পরে যদি বেগ v2 হয় এবং সময় যদি t2 হয়, তাহলে এরকম, অতএব v1/v2 s/t1/s/t2 সমান, এটা হবে t2/t1, s কেটে যাবে। তো এখন সময় 20% কমানোর কথা বলছে। তো 20% কমানোর মানে হলো, আগের সময় যদি 100 হতো, এখন হয়েছে সেটা 20 কম, অর্থাৎ 80। তো এটা হলো 4/5। তাহলে গতিবেগের কী অবস্থা হবে? গতিবেগ, অতএব v1:v2 4:5। আগের গতিবেগ যদি 4 হয়ে থাকে, পরের গতিবেগ হবে 5। তাহলে v1 এটা এখন 4 ধরলাম, 4x, আর v2 সমান ধরলাম 5x। তাহলে কি হলো, আগের গতিবেগ 4x হলে তাহলে গতিবেগ বাড়লো কত? v1 কত বাড়লো দেখি, 5x থেকে 4x বিয়োগ, তাহলে গতিবেগ বাড়লো x। তো 4x ছিল গতিবেগ, তার মধ্যে গতিবেগ বেড়েছে x, তাহলে 100-র জন্য কত বাড়বে সেটা হবে উত্তর। তাহলে পূর্বের গতিবেগ বা পূর্বের বেগ 4x হলে বৃদ্ধি পায় সমান x একক। পূর্বের বেগ 1 হলে বৃদ্ধি পায় সমান x/4x একক। পূর্বের বেগ 100 হলে বৃদ্ধি পায় সমান x/4x ইন্টু 100। x কাটছে, 4 25 এবং 100 সমান 25%। তাহলে গতিবেগ 25% বাড়াতে হবে। 20:25 সমানুপাতি *15। তাহলে স্টারে কি বসবে? তো এখানে x বসাই, তাহলে বা 20/25 সমান x/15। এখান থেকে বজ্র গুণ করলে পাই 25x সমান 15, এবং 20 গুণ করলে 300, বা x সমান 300, তাকে ভাগ করতে হবে 25 দিয়ে।
5 দিয়ে কাটাকুটি করলে 5 5 25, এখানে 5 6 30, 60, 5 12 60, তাহলে x সমান 12। অতএব স্টার সমান 12। তারপরে আছে 1/4, a প্লাস বি প্লাস সি সমান 0 বলা আছে, তাহলে অতএব বি প্লাস সি সমান মাইনাস এ। যদি সি প্লাস এ বের করতে চাই তখন বি ডান দিকে যাবে, অর্থাৎ মাইনাস বি, ও এ প্লাস বি যদি বের করতে চাই, এ প্লাস বি সমান সি ডান দিকে গেলে মাইনাস সি। তো আমাকে মান বের করতে হবে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি সমান এ বাই বি প্লাস সি এর মান মাইনাস এ, বি বাই সি প্লাস এর মান মাইনাস বি, সি বাই এ প্লাস বি এর মান মাইনাস সি। তো সমান -1 -1 -1 সমান -3। x বাই x মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এর সরলতম মান বের করতে হবে। সমান x বাই x মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই, আগে পরে করে লিখি, মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, সমান এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এ মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে নিচে এক্স মাইনাস ওয়াই আছে, আর উপরে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এক্সকে গুণ, এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ভাগ করলে 1 দিয়ে ওয়াইকে গুণ, তাহলে উপর নিচে সেম আসছে, ভাগ করে 1, তাহলে এর সরলতম মান হলো 1। এ কিউব মাইনাস বি কিউব এর একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর উৎপাদক কত? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে অপর উৎপাদক সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এভাবে করা যেতে পারে, বা অন্য আরেক রকমভাবে করা যায়, এ মাইনাস বি দিয়ে এ কিউব মাইনাস বি কিউবকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে এ স্কোয়ার দিয়ে দিলাম, এ স্কোয়ার আর এ হয়ে গেল এ কিউব মাইনাস এ স্কোয়ার বি, তাহলে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, এবার দেবো মাইনাস এ স্কোয়ার বি আনতে হবে, এ আছে, তাহলে এ বি আনতে, এ বি আর এ, তাহলে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ প্লাস এ বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এ আছে, এ বি স্কোয়ার আনতে হবে, তাহলে প্লাস আচ্ছা, এরপরে দেব বি স্কোয়ার দিয়ে, তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এটা হচ্ছে অপর উৎপাদক। ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিস্থিত উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? 180 ডিগ্রি। না, তাদের সমষ্টি হবে 360 ডিগ্রি।
তারপরে আছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। a to the power 4 plus 4a square minus 5, 5কে ভেঙে 4 করতে হবে, তাহলে a to the power 4 প্লাস 5a স্কোয়ার, 5 একে 5, তাহলে 5 আর 1 মাইনাস 1a স্কোয়ার মাইনাস 5, a স্কোয়ার কমন নিলে a প্লাস 5 মাইনাস 1 কমন নিলে a প্লাস 5, a স্কোয়ার প্লাস 5, তাহলে a স্কোয়ার প্লাস 5 কমন নেব, তাহলে হবে a স্কোয়ার মাইনাস 1। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে আছে a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার। এখানে 6 আছে, 6কে ভেঙে 1 করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে দিলাম a স্কোয়ার প্লাস 3 দুগুণ 6, তাহলে 3 মাইনাস 2 মাইনাস 6/a স্কোয়ার সমান 1 কমন নিলে a স্কোয়ার প্লাস 3, এখান থেকে কমন নিতে হবে মাইনাস 1/a স্কোয়ার। কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 2কে যদি 1/a স্কোয়ার দিয়ে ভাগ করি, এটা হবে 2a স্কোয়ার, না তাহলে 2/a স্কোয়ার কমন নেব, 2/a স্কোয়ার। তাহলে 2কে 2/a স্কোয়ার দিয়ে ভাগ করলে 2 ইন্টু a স্কোয়ার বাই 2, তাহলে a স্কোয়ার থাকছে, তাহলে এখানে থাকবে a স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস হবে, এটা কমন নিয়েছি, আর 2 কমন নিয়েছি, তাহলে 3 দুগুণ 6, a স্কোয়ার প্লাস 3 1 মাইনাস 2/a স্কোয়ার, a স্কোয়ার লসাগু, এখানে 1 আছে, 1 দিয়ে a স্কোয়ারকে ভাগ করলে a স্কোয়ার হচ্ছে, a স্কোয়ার দিয়ে 1কে গুণ, তাহলে a স্কোয়ার মাইনাস 2 সমান a স্কোয়ার প্লাস 3, এখানে a স্কোয়ার আছে নিচে, তাহলে এর নিচে 1 লিখলাম, আর a স্কোয়ার মাইনাস 2 এর নিচে a লিখলাম, a স্কোয়ারকে দুভাগে ভাগ করে লিখেছি, তাহলে a স্কোয়ার বাই a প্লাস 3/a, a স্কোয়ার বাই a মাইনাস 2/a, তাহলে a প্লাস 3/a, a মাইনাস 2/a। আচ্ছা, 2 থেকে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5y প্লাস 6। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখান থেকে 5 কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস 6, তাহলে 6কে ভেঙে 5 করতে হবে, আমরা জানি 3 দুগুণ 6 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 6, এই দুটো পদ থেকে এক্স প্লাস ওয়াই কমন নিতে হবে, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 3, এই দুটো পদ থেকে 2 কমন নিতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 3, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 কমন নেব, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2।
এখানে a হোল স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙতে হবে, তাহলে 2 দিলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab a মাইনাস 1/a মাইনাস 7, a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 2 দিয়ে a মাইনাস 1/a কে গুণ করছি, প্লাস 2 দুগুণ 4 মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, 2 ইন্টু a মাইনাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a প্লাস 4 মাইনাস 7 হয়ে গেল মাইনাস 3। a মাইনাস 1/a কি এই ভাবলে, তাহলে 2a স্কোয়ার মাইনাস a মাইনাস 3, 3 দুগুণ 6, 6কে ভেঙে 1 করতে হবে, তাহলে 3 ইন্টু a মাইনাস 1/a প্লাস 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3, a মাইনাস 1/a কমন নিলাম, কমন নিলে 2 ইন্টু a মাইনাস 1/a থাকবে মাইনাস 3, এই দুটো পদ থেকে 1 কমন নেব, 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3, তো 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3 কমন নেব, কমন নিলে এখানে থাকবে a মাইনাস 1/a প্লাস 1, ব্র্যাকেট তুলে লিখলে 2a মাইনাস 2 1 2, 2/a মাইনাস 3 a মাইনাস 1/a প্লাস 1। এখানে হচ্ছে গসাগু নির্ণয় করো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তিনখানা রাশিমালা দেওয়া আছে। প্রথম রাশি আছে x টু দি পাওয়ার 4 x স্কোয়ার y স্কোয়ার y টু দি পাওয়ার 4, এটা আছে প্রথম রাশি। x স্কোয়ার তার হোল স্কোয়ার y স্কোয়ার তার হোল স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা বাড়তি লিখেছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এখান থেকে এই পর্যন্ত a প্লাস বি হোল স্কোয়ার আর এটা এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই কমন নিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি,
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে এখানে হবে তিনটে এক্স, তিনখানা এক্স মাইনাস ওয়াই, তাহলে অতএব নির্ণেয় গসাগু গসাগু বলতে প্রত্যেকটা রাশির মধ্যে আছে এমন রাশিমালা বা এমন সংখ্যা গসাগু হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এটা এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে নেই নেব না। এটা এখানে আছে বাট এখানে নেই, তাহলে এটাও নেব না। ওয়াই এক জায়গাতে আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানে নেব না। এক্স এখানে আছে, এখানে নেই, তাহলে এক্সও নেব না। এক্স মাইনাস ওয়াই কেবল এখানে আছে, এখানে নেই, তাহলে কিছুই নেওয়া যাবে না, সুতরাং গসাগু হবে 1। এখানে প্রথম রাশি, তো 3 কমন যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6, 6কে ভেঙে 15 করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6, ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 3, 2 কমন নিলে ওয়াই মাইনাস 3, y minus 3 into y minus 2, আর দ্বিতীয় রাশিতে আছে 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24, 2 কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12, 12কে এক করতে হবে, আমরা যদি 3 4 12, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 3y, 4y আর 3y মিলে প্লাস ওয়াই হয়। ওয়াই কমন নিলে ওয়াই প্লাস 4, এখানে 3 কমন নিলে ওয়াই প্লাস 4, ওয়াই প্লাস 4 কমন নিলাম, ওয়াই মাইনাস 3 থাকছে। এরপর তৃতীয় রাশি, फोर वाई स्क्वायर प्लस 36y प्लस 80, এখান থেকে কমন নেব 4, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4 নং 36 9y প্লাস 20, 20কে ভেঙে 9 করতে হবে, তাহলে 4 ওয়াই স্কোয়ার 4 5 20 অর্থাৎ 5y আর 4y, তাহলে 9y হয়ে গেল প্লাস 20, 4 ইন্টু এখান থেকে y কমন নিলে y প্লাস 5, পরের পার্ট থেকে 4 কমন নিলে y প্লাস 5, 4কে ভেঙে লিখলে 2 ইন্টু 2, y প্লাস 5 কমন নেব, তাহলে y প্লাস 4 হবে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। তো এখানে গসাগু করতে বলা আছে, অতএব নির্ণেয় গসাগু তিন আছে, 3 নেই, ওয়াই মাইনাস 3 আছে, ওয়াই মাইনাস 3 আছে,
এখানে ওয়াই মাইনাস থ্রি নেই, 2 আছে, এখানে 2 নেই, ওয়াই প্লাস ফোর আছে, এখানে নেই, ওয়াই মাইনাস থ্রি আছে, ওয়াই মাইনাস থ্রি আছে, ওয়াই মাইনাস থ্রি নেই, যাও গসাগু এখানেও 1। লসাগু নির্ণয় করো। এখানে 3টি রাশি দেওয়া আছে। প্রথম রাশি সমান এ স্কোয়ার মাইনাস 1। তো এটা এ হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায়, কারণ এক একে 1 হয়। এ হচ্ছে এ, বি হচ্ছে 1, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি এ কিউব মাইনাস 1, এ হোল কিউব মাইনাস 1 হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এরপরে তৃতীয় রাশি হলো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, 2কে ভেঙে 1 করতে হবে, তাহলে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটা উৎপাদকে বিশ্লেষণ করব। প্লাস 2a মাইনাস এ মাইনাস 2, তাহলে প্লাস 2a মাইনাস 2 মিলে এ 1 হলো, 1a, এ কমন নিলে এ প্লাস 2 আর মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2, তাহলে এ প্লাস 2 আর এখানে আছে এ মাইনাস 1। অতএব নির্ণেয় লসাগু লেখার ক্ষেত্রে একটা নিয়ম জেনে রাখো, তোমরা প্রথম রাশিটা চোখ বুজে লিখে দাও, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। দ্বিতীয় রাশিতে আছো, এখানে দেখো এ মাইনাস 1 লেখা আছে, লিখবো না, এটা লেখা নেই, তাহলে এটা লিখবো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এবার তৃতীয় রাশিতে চলে আসো, এখানে এ প্লাস 2 লেখা হয়নি, তাহলে লিখবো, এ মাইনাস 1 লেখা হয়েছে, তাহলে লিখবো না, তাহলে এটা উত্তর। সাজিয়ে লিখলে পাই এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এটা হলো লসাগু। এরপরে 4-এর অথবা, এখানেও তাই প্রথম রাশি চারের অথবাতে প্রথম রাশি 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার, 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তো 3 বারং 36, 36কে ভেঙে 5 করতে হবে, তো 3a স্কোয়ার মাইনাস 4 নং 36 হয়, তাহলে 9ab প্লাস 4ab হয়ে গেল মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার সমান 3a কমন নিলে a মাইনাস 3b প্লাস 4b কমন নিলে a মাইনাস 3b, তাহলে a মাইনাস 3b কমন নিলাম, থাকবে 3a প্লাস 4b। এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি আচ্ছা, দ্বিতীয় রাশিতে আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 27b স্কোয়ার। তো এখানে যদি a টু দি পাওয়ার 5 মাইনাস 27 a স্কোয়ার বি কিউব। আচ্ছা, এখান থেকে a স্কোয়ার যদি কমন নিই, তাহলে হচ্ছে a কিউব মাইনাস 27b কিউব, তাহলে a কিউব অর্থাৎ a এর হোল কিউব লেখা যায়, 27b কিউব 3b তার হোল কিউব লেখা যায়। তো a কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙবো, তাহলে a স্কোয়ারটা প্রথম রাখলাম, এটা a কিউব মাইনাস বি কিউব সূত্র হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ ইন্টু এ, এখানে এ মাইনাস 3b আর এখানে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এটা দ্বিতীয় রাশি হলো। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আকারে লিখে করা যাবে। তো 3a তার হোল স্কোয়ার লিখতে পারি এই জায়গাতে, আর এটা 4b তার হোল স্কোয়ার। 4 4 16 হয়, এখানে 3 3 9 হয়, মাঝখান থেকে 2ab পার্ট, 2 এটা a আর এটা b, তাহলে এটা হচ্ছে 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, অর্থাৎ 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। আমাকে এখন লসাগু লিখতে হবে। তো লসাগু লেখার ক্ষেত্রে বলে দিয়েছি যে প্রথম রাশিটা সবটাই লিখতে হয়। লসাগু সমান প্রথম রাশি পুরোটাই লিখব, a মাইনাস 3b 3a প্লাস 4b। আচ্ছা, এবার দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশিতে a ইন্টু এ আছে, a ইন্টু এ লিখলাম, a মাইনাস 3b লেখা হয়েছে, লিখব না। a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার লেখা হয়নি, a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার এটা লিখতে হবে। 3a প্লাস 4b লেখা হয়েছে, 3a প্লাস 4b আর একটা আছে, তাহলে এখানে একটা লেখা হয়েছে আর একটা লেখা হয়নি, তাহলে 3a প্লাস 4b লিখতে হবে। তাহলে উত্তর হচ্ছে দুটো a আছে, তাহলে a স্কোয়ার, তারপরে a 3a প্লাস 4b দুটো, 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, তারপরে আছে a মাইনাস 3b, নেক্সট আছে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল লসাগু। এরপরে সরলতম আকারে প্রকাশ করো যে কোনো একটি। পাঁচের এক, বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a গুণ 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাজিতক 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a সমান বি কমন যাবে, তাহলে বি কমন নিলে বি মাইনাস 5, নিচে 3b মাইনাস 4a ইন্টু 3b আছে, 3b স্কোয়ার আছে, 9b স্কোয়ার আছে, তাহলে 3b তার হোল স্কোয়ার লেখা যায়, আর একটা 4a স্কোয়ার আছে, 16 স্কোয়ার আছে, তাহলে 4a তার হোল স্কোয়ার লেখা যায়। নিচে বি হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, এটা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিয়ে এটা উল্টে লিখব, ওপরে হবে ab প্লাস 5a, কিন্তু a কমন নিলে তাহলে হলো b প্লাস 5, নিচে হবে 3b স্কোয়ার প্লাস 4ab, তো এখান থেকে b কমন নেওয়া যাবে, b কমন নিলে 3b প্লাস 4a সমান b ইন্টু b মাইনাস 5 3b মাইনাস 4a, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে উপর নিচে বি বি কেটে দিলাম, বি মাইনাস 5 কাটলাম, 3a প্লাস
3b প্লাস 4a 3b প্লাস 4a কাটছি, 3b মাইনাস 4a 3b মাইনাস 4a কাটছি, এ কাটছে না, b প্লাস 5 b প্লাস 5 কাটছি, তাহলে থাকছে কেবল একটা এ। এরপরে 5-এর বি, 5-এর 2, 5-এর 2তে আছে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এ মাইনাস সি যেটা আছে, এ মাইনাস সি ঘুরিয়ে লিখলে মাইনাস সি আগে পরে করে লিখছি, তাহলে মাইনাস কমন নিলে সি, এটা মাইনাস হয়ে যাবে এ, অর্থাৎ কি এ মাইনাস সি থাকলে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ লিখতে পারি, অর্থাৎ এটা আগে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস কমন নিয়ে আগে পরে করে লিখতে পারি। তো সেই অ্যাকশানটা এখানে হবে, এখানে হবে আর এখানে হবে। তাহলে উপরে আছে বি প্লাস সি আর নিচে আছে এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস সি, আমার উদ্দেশ্য সি মাইনাস এ লিখবো, তাহলে সি মাইনাস এ লিখলাম, কিন্তু তার আগে একটা মাইনাস, প্লাস সি প্লাস এ বাই এ মাইনাস বি লিখলাম, আর এখানে আচ্ছা এখানে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ছিল, বি মাইনাস সি, তাহলে এটা ছিল বি মাইনাস এ আর এটা ছিল বি মাইনাস সি, বি মাইনাস সি। তাহলে বি মাইনাস এটাকে আমি এ মাইনাস বি লিখেছি আর বি মাইনাস সিটাকে বি মাইনাস সি লিখি, বাট আগে একটা মাইনাস, কারণ কি বি আর এ জায়গা বদল করে লিখেছি, মাঝখানে মাইনাস ছিল, প্লাস এ প্লাস বি, এখানে সি মাইনাস এ আছে কিন্তু সি মাইনাস বি আছে, আমি এটাকে বি মাইনাস সি লিখবো, সেই জন্য তার আগে একটা মাইনাস। তাহলে দেখতে পাচ্ছি নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এই ছাড়া আর কিছু নেই, তাহলে এটাই লসাগু। এটা দিয়ে একে ভাগ করলে, এটা দিয়ে একে ভাগ করলে, আচ্ছা তার সবার মধ্যে একটা করে মাইনাসও আছে, তাহলে মাইনাসটা আগে লিখে নিলাম। এটা দিয়ে একে ভাগ করলে বি মাইনাস সি থাকছে, এর সাথে এটা কেটে যাচ্ছে, এর সাথে এটা কেটে যাচ্ছে, বি মাইনাস সি থাকবে, বি মাইনাস সি দিয়ে বি প্লাস সিকে গুণ, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস, এখানে দেখতে পাচ্ছি এর সাথে এটা কাটছে, এর সাথে এটা কাটছে, সি মাইনাস এ থাকছে, এর সাথে এর গুণ, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ কেটে যাচ্ছে, বি মাইনাস সি কেটে যাচ্ছে, এ মাইনাস বি থাকছে, যার সাথে এ প্লাস বি এর গুণ। তাহলে এটাকে এ ভাবলে, এটাকে বি ভাবলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে গুণটা করে ফেলি, এটা হবে, এই গুণটা করলে এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই গুণটা করলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আচ্ছা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, যদি আলাদা চিহ্ন বিয়োগ করে শূন্য হবে তাই কেটে দিলাম, এটা বিয়োগ করে শূন্য হবে কেটে দিলাম, এটা বিয়োগ করে শূন্য হবে তাই কেটে দিলাম, তাহলে শূন্য বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আর এটা ইজ ইকুয়াল টু শূন্য। ছয় রাখে আছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/4 অংশ সারান, যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। 6-1, তো এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা, অবশ্যই জন লিখতে হবে, তারপরে আছে লোক সংখ্যা 30 জন,
15 দিনে সময়টা এখানে দিনে, এটা 15, আর কাজের পরিমাণটা অংশ, তাহলে কাজের পরিমাণ হচ্ছে 3/7। আর যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, মানে 30 জন লোক ছিল, এখানে আর 10 জন লোক এসেছেন, তাহলে মোট 20 জন লোক, তাহলে বাকি রাস্তাটি কত দিনে সারাতে পারবেন এখানে সময় বের করতে হবে। আর বাকি রাস্তা বলতে মোট রাস্তা 1 অংশ, তার থেকে 3/7 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 7 × 7, 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে এটা 4/7, 4/7 অংশ রাস্তা এখনও বাকি আছে। তাহলে এখানে সময় বের করতে গেলে এই 15-এর সাথে গুণ করতে হবে দুটো ভগ্নাংশ, একটা ভগ্নাংশ 30 আর 40 দিয়ে তৈরি হবে, আর একটা ভগ্নাংশ 3/7 ও 4/7 দিয়ে তৈরি হবে। তো সময়ের সাথে লোকসংখ্যার এবং সময়ের সাথে কাজের পরিমাণের কী সম্পর্ক সেটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে সময়ের সাথে লোকসংখ্যার সম্পর্ক, দেখো লোকসংখ্যা যদি কম থাকে তাহলে একই কাজ করতে সময় বেশি লাগবে, লোকসংখ্যা যদি বেড়ে যায় তাহলে একই কাজ করতে সময় কম লাগবে, অর্থাৎ লোকসংখ্যা বাড়লে সময় কমে, লোকসংখ্যা কমলে সময় বাড়ে, তাহলে এটা বিপরীত সম্পর্ক, লোকসংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক। তাই লিখব সময়ের সাথে সময় লোকসংখ্যার সাথে ব্যস্ত সম্পর্কে আছে, সময় লোকসংখ্যার সাথে ব্যস্ত সম্পর্কে আছে। সুতরাং ভগ্নাংশটি হলো, দেখো এখানে লোকসংখ্যা 30 থেকে 40 হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, তাহলে সময়টা কমে যাবে, তাহলে ভগ্নাংশ 1-এর চেয়ে কম হবে, অর্থাৎ 30 আগে 40 পরে, উপরে 30 নিচে 40, এটা ভগ্নাংশ। এবার সময়ের সাথে কাজের পরিমাণের কী সম্পর্ক দেখে নিই। কাজের পরিমাণ বাড়লে একই লোকসংখ্যা থাকলে সময় বেড়ে যাবে কাজটা করতে, কাজের পরিমাণ যদি কমে যায় তাহলে একই পরিমাণ লোকসংখ্যা থাকলে, একই সংখ্যক লোকসংখ্যা থাকলে কাজের পরিমাণ বেড়ে গেলে সময় বেশি লাগবে সেই কাজ করতে, অর্থাৎ কাজ বাড়লে বেশি সময় লাগবে, কাজ কমলে কম সময়ে কাজটি হবে, অর্থাৎ সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে সময় কাজের পরিমাণের সাথে সরল সম্পর্কে আছে। সুতরাং ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি হলো, এখানে দেখো এখানে কাজের পরিমাণ 3/7 ছিল, পরে হয়েছে 4/7, অর্থাৎ পরে বেড়েছে, তাহলে পরে যদি বেড়ে থাকে তাহলে সময়ও বেশি লাগবে, তাহলে এটা বেড়েছে মানে ভগ্নাংশটা তৈরি করতে হবে, এই বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে হবে, তাহলে উপরে হবে 4/7/3/7, এটা ভগ্নাংশ। অতএব নির্ণেয় সময়, এখানে সময় ছিল 15 দিন, 15 তার সাথে গুণ করব 30/40, তার সাথে গুণ করব 4/7/3/7 দিন, সমান আরেকটু সরল করে লিখলে 15 × 30/40 ইন্টু এটা 4/7, আর এটা হবে 7/3 দিন, 4 কেটে দিলে 10, 3 10 কে 30, 3 এবং 3 কেটে দিলাম, 7 এবং 7 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 15, নিচে কোনো সংখ্যা নেই কাটার মতো, উপরে আছে 15, ও এখানে কেবল 15 আছে, তাহলে এটা 15 দিন। তারপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে এবং প্রস্থ 15% হ্রাস করা হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলা নেই,
দৈর্ঘ্য এ ধরবো, প্রস্থ বি ধরবো, তারপরে হ্রাস বৃদ্ধি করে ক্ষেত্রফল বের করব। আর আগের ক্ষেত্রফলের চেয়ে পরের ক্ষেত্রফলটা বাড়লো নাকি কমলো সেটা হিসাব করা যাবে। তো এখানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা বলতে হবে। তাহলে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ একক ও প্রস্থ বি একক। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এবি বর্গ একক। এরপর বলা আছে 15% বৃদ্ধি করা হচ্ছে দৈর্ঘ্য। 15% বাড়লে দৈর্ঘ্য হয় সমান এ ছিল আগে, বাড়লো বলে প্লাস দিলাম এ এর 15%, তাহলে এ ইন্টু 15/100 একক। 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে এখানে হবে এ প্লাস 3a/20। আর এর শর্টে করার নিয়ম জেনে নাও, 20 আর এ গুণ করো 20a প্লাস 3a, তাহলে এটা 23a, আর নিচে হবে 20 একক। 15% কমলে প্রস্থ হয় সমান বি ছিল আগে, কমে গেছে মানে মাইনাস বি এর 15%, অর্থাৎ বি ইন্টু 15/100। কাটাকুটি করলে 3 আর এখানে 20, তাহলে হচ্ছে সমান বি মাইনাস b/20। ওখানে 3 ছিল, তাহলে 3b/20 সমান 20b, তার থেকে 3 বিয়োগ অর্থাৎ 17b/20 একক। তাহলে নতুন ক্ষেত্রফল বা বর্তমান ক্ষেত্রফল বর্তমান যে ক্ষেত্রফল সেটা বের করতে গেলে এই বর্তমান দৈর্ঘ্য তার সাথে গুণ করতে হবে বর্তমান প্রস্থ বর্গ একক। সমান 17 এবং 23 গুণ করতে হবে, 3 সাথে 21, হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16, 3 একে 3, 2 একে 2 সমান 391/400 এবি বর্গ একক। তাহলে এটা কিন্তু ইজ লেস দেন এবি, এটা এবির চেয়ে ছোটো, কারণ ওপরে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা, সেই জন্য এটা এবির চেয়ে ছোটো। তাহলে কি হলো, এটা হ্রাস পেল, অতএব ক্ষেত্রফল হ্রাস পাবে। কি পরিমাণ হ্রাস পাবে বের করতে গেলে আমরা লিখব হ্রাসের শতকরা পরিমাণ। তাহলে এই পৃথিবীর যে কোনো হ্রাসের শতকরা পরিমাণের যে সূত্র সেটা হলো হ্রাসের পরিমাণ ইন্টু 100, হ্রাসের পরিমাণ ইন্টু 100%, নিচে হবে প্রাথমিক মান। তাহলে হ্রাসের পরিমাণ বলতে কতটা হ্রাস পেল, আগে ছিল এবি আর এখন হয়েছে 391 এবি/400, তাহলে এটা কমে গেছে কতটা, বিয়োগ করে পাবো ইন্টু 100%, আর নিচে হবে প্রাথমিক মান ছিল এবি। তো এখানে দেখো, এখানে 400 এবি গুণ করলাম, তাহলে 400 এবি, তার থেকে 391 এবি বিয়োগ করছি, তাহলে নিচে লিখব 400 থেকে 391 বিয়োগ অর্থাৎ 9 এবি/400 ইন্টু 100% বাই এবি। সরল করে লিখে পাই
9 AB by 400 into 1 by AB into 100%। AB AB কেটে দিলাম, 100 এবং 400 কেটে 4, তো এটা 9/4%। তো যদি দশমিক ভগ্নাংশ করি, 4 দুগুণ 8, দশমিক নিয়ে শূন্য নিলাম, 4 দুগুণ 8, 2 4 5 20। তাহলে এটা হতে পারে, এখানে যখন 1 এসেছিল তাহলে 2 পূর্ণ, এটা হতে পারে 2.1/4% বা 2.25% বা 9/4%। এর থেকে যে কোনো একটা উত্তর রাখলেই চলবে। তারপরে আছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা নির্ণয় করো। তাহলে এখানে প্রথম অবস্থায় তামা দস্তা নিকেল কতটা আছে 54 কেজির মধ্যে সেটা বের করে নিতে হবে। তারপরে এক্স ধরবো, 54 কেজিতে, আচ্ছা এটা দিয়ে শুরু না করে লিখি জার্মান সিলভারে। জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। তাহলে অতএব 54 কেজিতে 54 কেজিতে তামার পরিমাণ চুয়ান্ন ইন্টু, এটা তামার ভাগে 4 আছে আর 3টে সংখ্যা যোগ করে নিচে বসাতে হবে, 7 আর 2 9, এত কেজি। 6 9 54, 6 4 6 24 সমান 24 কেজি। এটা তামার পরিমাণ হলো। তারপরে দস্তার পরিমাণ, চুয়ান্ন ইন্টু দস্তার জায়গাতে 3 আছে, 3/9 কেজি সমান 3 6 18 কেজি। ও নিকেলের পরিমাণ চুয়ান্ন ইন্টু 2/9 কেজি সমান 12 কেজি। তাহলে তামা দস্তা ও নিকেলের পরিমাণ বেরিয়ে গেল। এরপরে বলা আছে যে এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে আর কত কিগ্রা দস্তা, তাহলে দস্তার পরিমাণ এক্স ধরি, মনে করি আর এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। তারপরে নতুন অনুপাত দেওয়া আছে, সেটার সাথে সমান লিখে আমি দস্তার পরিমাণ বের করতে পারবো। মনে করি আর এক্স কিগ্রা দস্তা, মনে করি আর এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে, তবে দস্তার পরিমাণ হবে দস্তার পরিমাণ আগে ছিল 18 কেজি, তার সাথে এক্স কেজি মেশানো হচ্ছে, তাহলে এক্স প্লাস 18। তাহলে তামা দস্তার অনুপাত নতুন কি হলো, তাহলে নতুন তামা ও দস্তার অনুপাত সমান। তো তামার পরিমাণ ছিল, প্রথমে তামার পরিমাণ তো চেঞ্জ হয়নি, তামার পরিমাণ ছিল 24 কেজি আর দস্তার পরিমাণ চেঞ্জ হয়েছে 18 প্লাস এক্স কেজি। তাহলে তামা ইস টু দস্তা, এটা নতুন অনুপাত বলা আছে কত দেখো,
এটা বলা আছে 6:5:3, তাহলে 6:5, 6:5। পরের পার্টটা না নিলেও চলবে, পরে 6:5:3 আছে, আমার শুধু তামা দস্তা প্রয়োজন, তাই তামা দস্তার অনুপাতটা নিলাম। তাহলে 24/18 প্লাস এক্স সমান 6/5, কাটাকুটি করলে 4 × 24, 6 × 6, তাহলে বজ্রগুণ করে পাই 18 প্লাস এক্সের সাথে 1-এর গুণ, তাহলে 18 প্লাস এক্স সমান 4×5 = 20, বা এক্স সমান 20 - 18, এটা হলো 2, তাহলে অতএব আর 2 কেজি দস্তা মেশাতে হবে। এরপরে 4 আছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তাহলে প্রথমকার বেতন তো জানা নেই, সুতরাং প্রথমকার বেতন 100 টাকা ধরলে যখন 20% বৃদ্ধি পেল তখন হবে সেটা 120 টাকা। আবার যখন 20% হ্রাস পেল তখন 120 20% মানে কত সেটা বের করে নিয়ে আমরা টোটাল মোটের উপরে বেতন কত বাড়লো বা কমলো সেটা বের করতে পারবো। তাহলে প্রাথমিক বেতন আমরা 100 টাকা ধরবো, মনে করি আমিনা বিবির প্রাথমিক বেতন 100 টাকা, প্রাথমিক বেতন 100 টাকা ধরলাম। 20% বাড়লে বেতন হয় সমান 120 টাকা। এবার 20% কমলে এটা কিন্তু 120 থেকে 20 বিয়োগ হয়ে 100 হয়ে যাবে না, কারণ 100 বেতন ছিল, তার 20%, 120% কিন্তু সেটা 20 টাকাই, বাট 120 20% সেটা কিন্তু আর 20 টাকা নয়, অন্য কিছু। তাহলে 120 20% মানে কত সেটা বের করে নিতে হবে। তাহলে 120 টাকার 20% সমান 120 × 20/100, তো এটা হচ্ছে 24, ঠিক আছে। তাহলে বর্তমান বেতন কত হলো দেখি, অতএব 20% কমার পর বেতন 120 টাকা ছিল, তার থেকে কমে গেল 24%, বা 24 টাকা কমে গেল, 20% বা 24 টাকা কমে গেল। তাহলে 120 থেকে যদি 24 বিয়োগ করা হয় এটা হবে 96 টাকা। অতএব তাহলে বেতন কি হলো, 100 টাকা ছিল, আলটিমেটলি 96 টাকায় পৌঁছালো। অতএব বেতন 100 - 96% সমান 4% হ্রাস পেল। আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। তাহলে প্রথম অবস্থায় শরবতে কতটা সিরাপ আছে কতটা জল আছে সেটা বের করে নিতে হবে, তারপরে এক্স ধরতে হবে এবং তারপরে এই অনুপাত ব্যবহার করে এক্সের মান বের করতে হবে। তাহলে সেটাই ধরে নেব যে শরবতে সিরাপ ও জলের অনুপাত শরবতে সিরাপ ইজ টু জল ইজ ইকুয়াল টু 3:1, এটা আছে। শরবতে সিরাপ ইজ টু জল সমান 3:1, অতএব সিরাপের আনুপাতিক ভাগাহার সিরাপের পার্টটায় 3 আছে, 3/3 আর 1 মিলে 4, আর জলের
আনুপাতিক ভাগার সমান 1/4। তাহলে এবার আমি ধরে নেব যে এক্স অংশ তুলে নেওয়া হলো মনে করি। তাহলে মনে করি শরবতের এক্স অংশ তুলে নিয়ে তাহলে এক্স অংশ শরবতে কতটা সিরাপ আছে কতটা জল আছে বের করে নিই। এক্স অংশে সিরাপের পরিমাণ সমান 3/4 ছিল ইন্টু এক্স সমান 3x/4 অংশ ও জলের পরিমাণ ওয়ান বাই ফোর ছিল, তার সাথে এক্স গুণ x/4 অংশ। তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ আগে ছিল 3/4 অংশ আর তার থেকে তুলে নিয়েছি 3x/4 অংশ। 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ, 3 1কে 3, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 3x গুণ, তাহলে এত অংশ। ও জলের পরিমাণ সমান 1/4 তার থেকে x/4, এটা হবে 1 - x/4 অংশ। আচ্ছা, এখানে সমপরিমাণ জল ঢালা হয়েছে, তাহলে প্লাস এক্স দিতে হবে। তাহলে এটা হলো 1 - x প্লাস 4x অংশ সমান 1 প্লাস 3x/4, 4x থেকে x বিয়োগ করলে 3x হয় অংশ। তাহলে এই দুটো অনুপাত, নতুন যে সিরাপ ও জল আছে 2:1 অনুপাত, তাহলে দিস ইজ টু দিস ইজ ইকুয়াল টু 2:1। প্রশ্নানুসারে 3 - 3x/4 is to 1 plus 3x/4, এটা ইজ ইকুয়াল টু 2:1। তো আমরা জানি ইজ টু ভাগকে বোঝাই, তাহলে ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন করে দিই তাহলে পরের ভগ্নাংশটাকে উল্টে লিখতে হয়। তাহলে 2 2 1 2 প্লাস 3 2 6x, 3 1 3 মাইনাস 3 1 3x, তাহলে 6x 3xকে বাদিকে আনলে প্লাস 3x ইজ ইকুয়াল টু 3, 2কে নিয়ে এলে -2, বা এটা হয়ে গেল 9x সমান 1 বা x সমান 1/9। তাহলে শরবতের 1/9 অংশ তুলে নিয়ে তার স্থলে সমপরিমাণ জল ঢালতে হবে। 6 আছে আমাদের চৌবাচ্চার দুটি নল আছে, ওই দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদাভাবে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। তবে দুটি নল একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? তো অর্ধেক ভর্তি আছে মানে 1/2 অংশ ভর্তি আছে, তাহলে 1/2 অংশ ভর্তি হতে কত সময় নেই দুটো নল একসঙ্গে সেটা বের করতে হবে। তাহলে সমগ্র জল আমরা 1 অংশ ধরে নেব। মনে করি সমগ্র চৌবাচ্চায় জল ধরে সমান 1 অংশ। তাহলে
প্রথম নলটি 12 মিনিটে পূর্ণ করে এক অংশ। প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে সমান এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে সমান 1/12 অংশ। দ্বিতীয় নল 15 মিনিটে পূর্ণ করে সমান এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে সমান 1/15 অংশ। তাহলে দুটি একসাথে 1 মিনিটে কত পূর্ণ করে দেখে নিই। এটা প্লাস এটা হবে। দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে সমান 1/12 প্লাস 1/15 অংশ। 12-15 লসাগু 60। 4×5 20, 3×20 60। এটা 60 লসাগু। 12 দিয়ে 60কে ভাগ করলে 5/12 60, 5 দিয়ে 1কে গুণ, 5×1 5। 15 দিয়ে 60কে ভাগ করলে 4×15 60, 4 দিয়ে 1কে গুণ, 4×1 4 অংশ সমান 9/60 অংশ। কাটাকুটি করলে 3 দিয়ে 3×60, 3×3 9 সমান 3/20 অংশ। তাহলে 3/20 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে হাফ অর্থাৎ 1/2 অংশ পূর্ণ হয় কত মিনিটে সেটা বের করতে হবে। 3/20 অংশ পূর্ণ হয় সমান 1 মিনিটে। 1 অংশ পূর্ণ হয় সমান 1/3 মিনিটে। আর 1/2 অংশ পূর্ণ হয় সমান 1 × 1/2/3/20। সরল করে লিখলে পাই 1 × 1/2 ইন্টু এটা 20/3 হবে সমান 10/3 মিনিটে। 3×3 9, এটা মিনিট। আর এটা মিনিটে আছে, 60 দিয়ে গুণ করলে এবার 3 দিয়ে 3×20, 3×2 6, 20 সেকেন্ড, 3 মিনিট 20 সেকেন্ড। তাহলে অতএব এখানে আছে যে নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। চল্লিশ জন শ্রমিক 56 দিনে একটি গ্রামের রাস্তা তৈরি করবে বলে স্থির করলো। প্রত্যহ তারা 6 ঘন্টা কাজ করে, কিন্তু 36 দিন পর 16 জন অসুস্থ হয়ে পড়ল। মোট কাজের 9/13 অংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট শ্রমিক কাজটি নির্ধারিত সময়ে শেষ করতে চাইলে প্রত্যহ কত ঘন্টা করে কাজ করতে হবে। এখানে তাই গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম হবে শ্রমিক সংখ্যা। শ্রমিক সংখ্যা জন দিয়ে, এখানে 40 জন শ্রমিক। সময় বা দিন লিখলাম, দিন আছে 56 দিন,
তারপরে গ্রামের রাস্তা তৈরি স্থির করলো। আচ্ছা, তারপরে ঘন্টা, তারা প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে। তারপরে কাজের পরিমাণ, কাজের পরিমাণটা অংশ, কাজের পরিমাণ আছে 9/13 অংশ। এখানে লেখা আছে মোট কাজের এত অংশ সম্পন্ন হয়েছে, আর এটা হয়েছে আচ্ছা 56 দিনে একটি গ্রামের রাস্তা তৈরি করবে বলে স্থির করলো। তারা প্রত্যহ 6 ঘন্টা কাজ করে, কিন্তু 36 দিন পরে 16 জন, আর এই কাজটা হয়েছে 36 দিনে, 36 দিনে কাজটি হয়েছে। আচ্ছা, 16 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে -16, তাহলে এটা হলো 24 জন এখনো আছেন। অবশিষ্ট কাজটি নির্ধারিত সময়ে শেষ করতে, তাহলে 56 দিনের সময় ছিল, 36 দিন পেরিয়ে গেছে, তাহলে আর থাকছে 20 দিন। কত ঘন্টা করে কাজ করতে হবে এটা বের করতে হবে, আর কাজ বাকি আছে 1 - 9/13, 13 থেকে 9 বিয়োগ করলে 4/13 অংশে কাজ এখনো বাকি আছে। তো এখানে কত ঘন্টা করে কাজ করতে হবে, অর্থাৎ এই ঘন্টার সাথে 1, 2, 3 তিনখানা ভগ্নাংশ গুণ করতে হবে। ভগ্নাংশ এখান থেকে তৈরি হবে 40/24 দিয়ে, এখানে 36/20 দিয়ে, আর এখানে হবে 9/13 আর 4/13 দিয়ে। তাহলে এই ঘন্টার সাথে শ্রমিক দিন এবং কাজের পরিমাণের কেমন কেমন সম্পর্ক, সেই অনুযায়ী ভগ্নাংশগুলো তৈরি হবে। তো এখানে প্রথমে ঘন্টার সাথে শ্রমিক সংখ্যার সম্পর্ক দেখি। যদি শ্রমিক সংখ্যা বেশি হয় তাহলে কম ঘন্টা করে কাজ করলে চলবে, কিন্তু শ্রমিক সংখ্যা যদি কম হয় তাহলে প্রত্যেককে বেশি ঘন্টা করে কাজ করতে হবে। তো ঘন্টার সাথে শ্রমিক সংখ্যার ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে সেটা লিখতে হবে যে ঘন্টার সাথে শ্রমিক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে দেখো শ্রমিক আগে 40 ছিল, পরে 24 হয়েছে, তাহলে শ্রমিক যেহেতু কমে গেছে তাহলে ঘন্টার পরিমাণ বাড়াতে হবে, তাহলে ভগ্নাংশটা একে অপেক্ষা বড় হবে, সেই জন্য বড় সংখ্যাটা উপরে আর ছোট সংখ্যাটা নিচে, এটা ভগ্নাংশ। এবার ঘন্টার সাথে দিনের, এখানে বুঝে নাও যদি দিন বাড়িয়ে দেওয়া যায় তাহলে কম ঘন্টা করে কাজ করলেই চলবে, কিন্তু যদি শর্ট টাইমে বা কম দিনে কাজ করতে হয় তাহলে এক একজনকে অনেক বেশি ঘন্টা ধরে কাজ করতে হবে, তাহলে এটাও বিপরীত সম্পর্ক। ঘন্টার সাথে দিনের ব্যস্ত সম্পর্ক সুতরাং ভগ্নাংশটি হলো, দিন আগে 36 ছিল, পরে হয়ে গেল 20, দিন কমে গেছে, তাহলে এক একজনকে দিন যখন কমে গেছে শর্ট টাইমে কাজ করতে হবে, তাহলে এক একজনকে বেশি ঘন্টা ধরে কাজ করতে হবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, সেই জন্য বড় সংখ্যাটা উপরে আর ছোট সংখ্যাটা নিচে। তারপরে ঘন্টার সাথে কাজের পরিমাণের, ঘন্টার সাথে কাজের পরিমাণের, কাজের পরিমাণ বাড়লে প্রত্যেককে বেশি ঘন্টা করে কাজ করতে হবে, কাজের পরিমাণ কমলে প্রত্যেককে কম ঘন্টা করে কাজ করলেই চলবে, তাহলে ঘন্টার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, কাজের পরিমাণ 9/13 ছিল, 4/13 হয়েছে, অর্থাৎ কমে গেছে, তাহলে ঘন্টা কম লাগবে,
তাহলে ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে, সেই জন্য বড়ো পার্টটা, ছোটো পার্টটা উপরে, বড়ো পার্টটা নিচে। 4/13/9/13 হলো। অতএব ঘন্টার পরিমাণ, বা এভাবে লিখি, ঘন্টা সমান, ওখানে ছিল 6, তার সাথে গুণ করব প্রথম ভগ্নাংশ অর্থাৎ 40/24, তার সাথে গুণ করব দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 36/20, তার সাথে গুণ করব তৃতীয় ভগ্নাংশ। এটা একটু সরল করে লিখলে পাই 4/13 ইন্টু 13/9, তাহলে এটা হবে 4/13 ইন্টু 13/9। 13 কেটে দিলাম, 4 নং 36, এখানে 4, 20 2 40, তাহলে 2 দিলাম, 4 6 24, 6 হলো, 6 কেটে দিলাম। নিচে কোনো সংখ্যা নেই কাটার মতো, উপরে আছে 4 এবং 2, 4 2 8, তাহলে 8 ঘন্টা। তো এখানে প্রশ্ন ছিল যে কত ঘন্টা করে কাজ করতে হবে, তো এখানে উত্তর হবে 8 ঘন্টা করে কাজ করতে হবে। প্রত্যহ 7 দাগে আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এটা তোমাদের টেক্সট বইতে 92 অঙ্কের টেক্সট বইতে 92 পৃষ্ঠা 4 নম্বর উপপাদ্যটা দেখে নাও। তারপর যুক্তি দিয়ে প্রমাণ করি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা 93 পৃষ্ঠাতে আছে, উপপাদ্য নম্বর 6। আর প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটা পাবে 145 পৃষ্ঠা 7 নম্বর উপপাদ্য। এখানে আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, প্রদত্ত চিত্রে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এবি আর এসি সমান বিএসি 70 ডিগ্রি, বিএসি 70 ডিগ্রি, এবিসি কোণ ও এসিবি কোণের মান কত? তাহলে আমি ছবি থেকে বলে দিই, এই বাহু আর এই বাহু সমান, তাই এই কোণ আর এই কোণ সমান হবে। তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে 70 ডিগ্রি বাদ দিলে থাকে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিলে 110 ডিগ্রি থাকছে। 110 ডিগ্রি কোণকে দুভাগে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে ছবিটা আঁকছি না, তোমার ছবিটা বই থেকে দেখো, বাট আমি এখানে লিখে দিচ্ছি। কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি, তিনটি মিলে 180 ডিগ্রি। তো কোণ বিএসি এর মান 70 ডিগ্রি বলা আছে, 70 ডিগ্রি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। এখান থেকে পাই এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে সেটা হবে 110 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ পরপর সমান, তাহলে অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি, এরা এই 110 ডিগ্রি হাফ করে, অর্থাৎ 55 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান 55 ডিগ্রি। অথবা আছে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি, এবি আর সিডি সমান্তরাল, এক্স হয় একটি ভেদক, এটা ভেদক বা ছেদক, ওয়াই কিউ ডি 110 ডিগ্রি, ওয়াই কিউ ডি এটা 110 ডিগ্রি দেওয়া আছে। এক্স পি বি এর মান কত? এক্স পি বি, এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, এরা পরপর সমান, এটা 110 ডিগ্রি হলে এটা 110 ডিগ্রি, পাশাপাশি দুটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে এই 110 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে এই কোণটা আগে দেখে নিই, এই কোণটার নাম বিপিকিউ। এটা ছিল 8-এর 1-এর অথবা। কোণ বিপিকিউ সমান অনুরূপ কোণ, এই যে এই কোণটা সমান অনুরূপ কোণ, এটা ওয়াই কিউ ডি সমান 110 ডিগ্রি। তাহলে এই কোণটা 110 ডিগ্রি পেলাম, এটা হবে 180 ডিগ্রি থেকে
110 ডিগ্রি বিয়োগ করতে হবে। অতএব কোণ XPB সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। দুই দাগে আছে প্রমাণ করো। এখানে আছে প্রমাণ করো PQR ত্রিভুজের PQR সমান PRQ, QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহির্কোণ উৎপন্ন হয় তাদের মান সমান। তো এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে। PQR, তাহলে PRQ এই কোণটা, আর PQR আর PRQ এই কোণটা পরস্পর সমান বলা আছে। QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বস্তুকোণ উৎপন্ন হয়, তাহলে এই বাহুকে বাড়িয়ে দিলাম এইদিকে, এই বাহুকে বাড়িয়ে দিলাম এইদিকে, এটা X এটা Y, এই যে বহিস্থিত উৎপন্ন হয়েছে এই কোণ দুটো নাকি পরস্পর সমান, সেটা প্রমাণ করতে হবে। তো XQR বা RQX আর এই QRY এটা একটা সরল কোণ, এটাও একটা সরল কোণ। কোণ XQR সমান 180 ডিগ্রি সমান কোণ QRY, তাহলে এটা 180, এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রি। বা XQR কোণ XQR এর থেকে বিয়োগ করছি এই কোণটা, এর নাম PQR সমান কোণ QRY এর থেকে বিয়োগ করব এই একই কোণ, এদিকে PQR বিয়োগ করেছি, এদিক দিয়েও কোণ PQR বিয়োগ করব, কারণ এর থেকে PQR বিয়োগ করলে আমরা বহিস্থ কোণ পাচ্ছি। এখন কোণ XQR মাইনাস কোণ PQR সমান কোণ QRY মাইনাস, এই যে PQR কোণটা PRQ এর সাথে সমান, এই কোণটা এর সাথে সমান, তাহলে PQR না লিখে আমি PRQ লিখতে পারি। তাহলে এখানে লিখব কোণ PRQ বা XQR মাইনাস PQR, XQR তাতে বিয়োগ করছি PQR, অর্থাৎ টোটাল কোণ থেকে এই সাইডটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এই সাইডটা পাবো, এর নাম PQX সমান চিহ্ন দিলাম QRY অর্থাৎ টোটাল কোণটা 180 ডিগ্রি কোণটা মাইনাস PRQ অর্থাৎ এই সাইডটা বিয়োগ করছি, তাহলে বহিস্থ কোণটা পাবো PRY। তাহলে অতএব এখানে কি পেলাম, এই বহিস্থ কোণ দুটো পরপর সমান পেলাম। তাহলে এখানে লিখতে হবে অতএব বহির্কোণ দুটির মান সমান, এখানে লিখতে হবে প্রমাণিত। পরে আছে ত্রিভুজ ABC এর কোণ ABC ও কোণ ACB এর অন্তঃদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করো যে কোণ BOC সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ BAC। এটা 151 পৃষ্ঠাতে পাবে 11 দাগের অঙ্কটা। আমি টেক্সট বই সলভ করার যে ভিডিও বানিয়েছি এই চ্যানেলে আছে সেই ভিডিও, তো সেখান থেকে তোমরা এই 11 দাগটা পেয়ে যাবে, আর ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি,
তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।